ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মহিবুল স্কেয়ারের পক্ষ থেকে রাইট ফর্ম অফ ভার্বের চতুর্থ লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ মহিবুল্লাহ। চলুন শুরু করা যাক। আচ্ছা বন্ধুরা, আমরা রাইট ফর্ম অফ ভার্বের চতুর্থ লেকচারে আমরা পড়ব রুল 11। ইতিমধ্যে আমরা রুল 10 পর্যন্ত শেষ করে ফেলেছি। তো যারা যারা এই রুল 10 পর্যন্ত দেখতে পারেননি তারা অবশ্যই এই ভিডিওর প্লেলিস্ট থেকে রাইট ফর্ম অফ ভার্বের প্লেলিস্ট করা আছে, সেখান থেকে আগের 3টি লেকচার দেখে আসবেন, তাহলেই বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবেন। তো বন্ধুরা দেখেন, এখানে আমরা দেখলাম কিছু বেয়ার ইনফিনিটিভ ভার্ব আছে। কিছু বেয়ার ইনফিনিটিভ ভার্ব আছে যেগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়। বেয়ার ইনফিনিটিভ ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। যাদের সমস্যা আছে মানে বেস ফর্ম মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা এটাকে বেস ফর্ম বলে থাকি। তার মানে এই বেয়ার ইনফিনিটিভ গুলো থাকলে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করব। তো দেখুন বন্ধুরা, সেই বেয়ার ইনফিনিটিভ ভার্ব গুলো হচ্ছে, আমরা এগুলো খাতায় তুলবো এবং মুখস্থ করে ফেলবো। মেক, লেট, হেল্প, ডেয়ার, নিড, ক্যান নট বাট, could not but, used to, here, was, behold, এগুলো হচ্ছে বেয়ার ইনফিনিটিভ ভার্ব। আমি মনে করি এই কয়টা মুখস্থ করলেই হবে, আরো আছে যদিও, কিন্তু এই কয়েকটি ভার্ব আপনি মুখস্থ করে রাখবেন, তাহলে বেয়ার ইনফিনিটিভ ভার্বের ক্ষেত্রে আপনার সমস্যা হবে না বলে আশা করি। আচ্ছা বন্ধুরা, এখন দেখুন নোট, এখানে লেখা আছে ইনফিনিটিভ মানে কি। ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + V1, আমরা যেটাকে বলি ইনফিনিটিভ, অর্থাৎ 2 প্লাস ভার্বের বেস ফর্ম, সেটাকে আমরা বলি ইনফিনিটিভ। কিন্তু বেয়ার ইনফিনিটিভ, এটাকে বলছি আমরা বেয়ার ইনফিনিটিভ ভার্ব। তার মানে ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + V1, বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে 2 ছাড়া V1। কথা বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে 2 ছাড়া V1। তার মানে বেয়ার শব্দের অর্থ হচ্ছে ছাড়া বা শূন্য অথবা ব্যতীত। তার মানে বেয়ার ইনফিনিটিভ মানে আমরা বুঝবো 2 ছাড়া V1, অর্থাৎ 2 ছাড়া যদি ভার্বের বেস ফর্ম বসে সেটাকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ ভার্ব। কিন্তু 2 সহ যখন ভার্বের বেস ফর্ম বসবে সেটাকে আমরা বলবো শুধু ইনফিনিটিভ ভার্ব। আচ্ছা, তাহলে বেয়ার মানে হচ্ছে ছাড়া, মানে 2 ছাড়া। কি ছাড়া? 2 ছাড়া। আচ্ছা, আমরা এবার एग्जांपले দেখি। she made me to solve the sum। দেখুন এখানে আমরা এই যে বেয়ার ইনফিনিটিভ ভার্বটা হচ্ছে মেড, কিন্তু বন্ধুরা আমরা এখানে তো মেড পাই নাই, এখানে দেয়া আছে মেড। দেখুন এখানে দেয়া আছে মেড, এই যে মেডটা দেয়া আছে, এই মেকেরই পাস্ট ফর্ম হচ্ছে মেড। সো এখানে মেড এটা একটা বেয়ার ইনফিনিটিভ ভার্ব, মানে এইটারই পাস্ট ফর্ম, মেকেরই পাস্ট ফর্ম মেড। সো এই বেয়ার ইনফিনিটিভ এর পর আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। তার মানে এখানে সলভ আছে, টু সলভ আছে, আমরা এখানে she made me to solve না, এখানে আমরা সলভ হিসেবেই ব্যবহার করব। তাহলে এখানে হবে সলভ। তার মানে এখানে হচ্ছে she made me solve the sum, এটাই হবে। তার মানে এটার ভার্বের বেস ফর্মটা হবে। এরপরে দ্বিতীয় নম্বরে দেয়া আছে I watched the man running away quickly। আচ্ছা, আমি তাকে একটা দৌড়তে দেখলাম দ্রুত। আচ্ছা দেখো এখানে ওয়াজ, এই ওয়াজটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ ভার্ব। কেন ভাইয়া? আমরা এখানে ওয়াজ কোথায় পাইলাম? এই যে ওয়াজ, এটা বেয়ার ইনফিনিটিভ ভার্ব। তো আমরা জানি বেয়ার ইনফিনিটিভ এর পরে ভার্বের বেস ফর্ম হয়। তার মানে ওয়াজ যেহেতু আছে, এরপরে আমরা ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব। তার মানে এখানে আমাদের যে রানিং আছে, এখানে রান হবে, রানিং এর আইএনজিটা চলে যাবে। তার কারণ ভার্বের সাথে আইএনজি তো এখানে হবে না, কারণ এখানে আছে কি ভাইয়া? ওয়াজ। ওয়াজের পর আইএনজি হোক, টু বি যাই থাকুক না কেন, সব কিছুকে আমরা বেস ফর্মে রূপান্তর করব। তার মানে এখানে রানিং থেকে আমরা অ্যানসারটা পাবো রান। তার মানে এখানে হবে I watched the man run away quickly। আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা চলে আসলাম রুল নাম্বার 12। তো বন্ধুরা দেখো, এখানে বলা হচ্ছে used to এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু বি ভার্ব প্লাস গেট, বি ভার্ব অথবা গেট প্লাস used to হলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এরপরে একটা দেখো নোটে লেখা আছে used to একটি মডেল অক্সিলারি ভার্ব। আমরা আগে যখন মডেল অক্সিলারি কতগুলো লিখে দিয়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে used to হচ্ছে একটি মডেল অক্সিলারি ভার্ব। তো দেখো used to হচ্ছে একটি মডেল অক্সিলারি ভার্ব, যা অতীতের মানে পিছনের অনিয়মিত অভ্যাসকে বোঝায়। বুঝতে পেরেছো? তার মানে এটা হচ্ছে অতীতের অনিয়মিত অভ্যাসকে বোঝায়। তো used to এর পর যদি সরাসরি ভার্ব আসে, ঠিক আছে, used to এর পরে যদি সরাসরি ভার্ব আসে, তখন সেই ভার্বটা মডেলের মতো, মডেল অক্সিলারি ভার্বের পর যেমন ভার্বের বেস ফর্মটা হয় ঠিক তেমনই হবে। মানে used to এর পর ভার্ব আসলে ভার্বের বেস ফর্ম হবে। কিন্তু used to এর পূর্বে যদি বি ভার্ব, আমি আগেই বলেছিলাম বি ভার্ব হচ্ছে কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এই বি ভার্ব গুলো অথবা গেট বি ভার্ব অথবা গেট যদি থাকে, এরপর যদি used to আসে, তাহলে সেই used to এর পরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব।
ঠিক আছে? তো দেখো এখানে বলা হচ্ছে, আমরা এক্সাম্পলটা দেখি, উই দ্য ভিলেজার্স ইউজ টু, এখানে ইউজ টু এর আগে গেট অথবা বিভার্ব একটাও নেই, মানে বিভার্ব অথবা গেট একটাও নেই, তার মানে এটা শুধু ইউজ টু আছে। তো ইউজ টু এর পর ভার্বের বেস ফর্ম হবে, কোনটা হবে ভাইয়া? বেস ফর্ম হবে। তাহলে উই দ্য ভিলেজার্স ইউজ টু ড্যাশ টেক বাথ ইন দ্য রিভার ডেইলি। ঠিক আছে, তার মানে এখানে আমরা টেকই রেখে দেব, তার কারণ ইউজ টু এর পর ভার্বের বেস ফর্ম হবে, কারণ আগে বিভার্বও নেই গেটও নেই, তার মানে এখানে হবে টেক থেকে টেকই হবে, টেক। এরপরে আমরা 2 নম্বরটা দেখি, এখানে বলা হচ্ছে দি বয়েজ ওয়্যার ইউজ টু প্লে ক্রিকেট ইন অ্যান ওপেন গ্রাউন্ড। আচ্ছা, এখানে দেখো ইউজ টু, এই ইউজ টু এর পূর্বে বিভার্ব অথবা গেট দুইটার একটা আছে কিনা? ওয়্যার, ভাইয়া ওয়্যার তো একটা বিভার্ব, তার কারণ বিভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ এবং ওয়্যার, তার মানে ওয়্যার হচ্ছে একটা বিভার্ব। তাহলে আমরা জানি যদি ইউজ টু এর পূর্বে বিভার্ব অথবা গেট থাকে তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব, তাহলে আমাদের এখানে প্লে এর পরিবর্তে হবে প্লেইং। তাহলে আমরা লিখতে পারি, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে এখানে বিভার্ব আছে, ইউজ টু এর পূর্বে বিভার্ব আছে, এই কারণে আমরা প্লেইং করেছি, কিন্তু এখানে ইউজ টু এর পূর্বে বিভার্ব নেই, সে কারণে আমরা ইউজ টু কে মডেল অক্সিলারি ভার্বের যে নিয়মটা আছে সেই অনুযায়ী আমরা ভার্বের বেস ফর্ম করে দিয়েছি। ভিউয়ার্স, আমরা চলে আসলাম রুল নম্বর 13 এ। তো রুল নম্বর 13 এ বলা হচ্ছে লেস্ট কনজাংশন দ্বারা দুটি সেন্টেন্স অথবা ক্লোজকে যদি একত্রিত করা হয় তাহলে এই সেন্টেন্সটার স্ট্রাকচারটা কেমন হবে সেটাই দেখবো আমরা। তো বন্ধুরা, একটা জিনিস মনে রাখতে হবে, লেস্ট কনজাংশন দ্বারা যখন দুটো সেন্টেন্স অথবা ক্লোজকে একত্রিত করা হয় তখন প্রথম যে সেন্টেন্সটা থাকে অর্থাৎ প্রথম যে ক্লোজটা থাকে সেই ক্লোজটা সাধারণত আমাদেরকে করতে দেওয়া হয় না, আমাদেরকে করতে দেওয়া হয় লেস্ট এর পরবর্তী অর্থাৎ দ্বিতীয় যে ক্লোজটা থাকে সেই ক্লোজটা। সো আমরা শিখবো দ্বিতীয় ক্লোজটা কিভাবে রাইট ফর্ম অফ ভার্বে ব্যবহার করতে হয়। তো চলো দেখি আমরা। তো প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে লিস্টের আগে যেই সেন্টেন্সটা থাকবে অর্থাৎ যে ক্লোজটা থাকবে সেটি আমরা ডট 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 দিয়ে বুঝালাম। তো আমরা লিস্টের পরবর্তীটা কিভাবে করব? লিস্টের পরে একটা সাবজেক্ট আসবে অবশ্যই, আর সাবজেক্টটা সাধারণত দেয়াই থাকে। তো লিস্টের পর সাবজেক্ট আসবে, সাবজেক্টের পর শুড অথবা মাইট হবে, শুড দিলেও হবে মাইট দিলেও হবে, তোমার খুশি মতো যেটা দাও দুটোটাই কারেক্ট, বোথ অফ কারেক্ট। এরপরে V1 ভার্বের বেস ফর্ম হবে এবং সেন্টেন্সের যে বাকি অংশটা থাকবে সেটা আমরা করে দিব, কারণ আমরা করছি রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের শুধু পরিবর্তনটা দেখাবো, বাকিগুলো সেন্টেন্সে এমনিতেই দেয়া থাকে। তো বন্ধুরা দেখো, আমরা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর শুড অথবা মাইট, এরপর ভার্বের বেস ফর্মটা বসাবো লেস্ট কনজাংশন যুক্ত হলে, কিন্তু শুড অথবা মাইট এটা কিন্তু আমাদেরকে মাস্টলি বসাতে হবে, এটা কিন্তু থাকবে না। তো দেখো, রিড অ্যাটেন্টিভলি লিস্ট, এটা হচ্ছে আগের ক্লোজটা। তো আমরা এই ক্লোজটা সম্পর্কে বললাম যে এই ক্লোজটা আমাদের দেয়াই থাকে, সো আমরা রাইট ফর্ম অফ ভার্বটা এটা করব। তো দেখো, লিস্টের পরে একটা সাবজেক্ট দরকার, লিস্টের পরে সাবজেক্ট দরকার, সাবজেক্টটা ইউ আছে, এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ইউ আছে, সাবজেক্ট আছে। এরপরে হচ্ছে শুড অথবা মাইট, এরপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম। তো ফেইল, এটার বেস ফর্ম ফেইলই হবে, কিন্তু এর আগে শুড অথবা মাইট দুটোর একটা বসাতে হবে। তো কোনটা বসাবো আমরা? আমি বলে দেই, শুড বসালেও হবে মাইট বসালেও হবে, বোথ অফ কারেক্ট। আচ্ছা, তো আমরা এখন দেখাবো এটা কিভাবে কারেক্ট হয়। দেখো, শুড ফেইল এটাও হবে, এবং তোমরা যদি কেউ বলতে চাও মাইট ফেইল এটাও হবে, তার মানে দুটোটাই কারেক্ট। তার মানে লেস্ট কনজাংশন যুক্ত হলে আমরা পরবর্তীতে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম বসাবো। এরপরেরটা দেখি আমরা, কল মি টুয়াইস ইন এ ডে লেস্ট আই ড্যাশ ফরগেট ইউর প্রেজেন্স। তো দেখো বন্ধুরা, আমাদের প্রথম যে ক্লোজটা আছে এটা আমাদের কিছুই করতে হবে না, আমরা পরবর্তীতে দেখবো। লেস্ট আছে, লেস্ট যুক্ত, লেস্টের পরে কি ভাইয়া? একটা সাবজেক্ট দরকার। তো লেস্টের পরে একটা সাবজেক্ট আই আছে, এরপরে শুড অথবা মাইট, এরপরে হচ্ছে V1, মানে ফরগেটই থাকবে, এই V1টা V1 ফরগেটই থাকবে, কিন্তু এর আগে হয়তো আমাদের শুড আনতে হবে অথবা আমাদের মাইট আনতে হবে। তো বন্ধুরা, দুটোটাই কারেক্ট। তো আমরা এখন দেখবো শুড ফরগেট অথবা মাইট ফরগেট, তার মানে শুড ফরগেট অথবা মাইট ফরগেট দুটোটাই কারেক্ট। তো বন্ধুরা, লেস্ট কনজাংশন যুক্ত দুটো সেন্টেন্স অথবা দুটো ক্লোজের ক্ষেত্রে আমরা শেষের ক্লোজটাকে রাইট ফর্ম ভার্ব কিভাবে করব আমরা সকলে শিখে ফেললাম। আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্টের পর শুড অথবা মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম বসাবো। বন্ধুরা, আমরা চলে আসলাম রুল নম্বর 14।
তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ দেয়া আছে সেন্টেন্সের মধ্যে যদি জেনারেলি, রেগুলারলি, নরমালি, ডেইলি, এভরিডে, অলওয়েজ ইত্যাদি অ্যাডভার্ব গুলো থাকে তাহলে বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। দেখো এই অ্যাডভার্ব গুলো মনে রাখতে হবে, সেটা হচ্ছে জেনারেলি, রেগুলারলি, নরমালি, ডেইলি, এভরিডে, অলওয়েজ, এই ইত্যাদি অ্যাডভার্ব গুলো যদি থাকে তাহলে ওই বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। এবং আরেকটি ব্যাপার আছে, সেটা হচ্ছে সেন্টেন্সটি যদি চিরন্তন সত্য হয়, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ যেটা চিরন্তন সত্য এবং অভ্যাসগত কর্ম বোঝায়, অর্থাৎ প্রতিনিয়ত করতেছো এরকম কোনো অভ্যাসগত কর্ম যদি বোঝায় তাহলেও সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হলে আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, যেটা আমরা প্রথম রুলে পড়েছিলাম। তো দেখো সেইটাই কথা বলছি, উভয় ক্ষেত্রেই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করব, কারণ উভয় ক্ষেত্রেই কিন্তু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এক্সাম্পলে দেয়া আছে ফাহিম টেক কফি রেগুলারলি, অর্থাৎ ফাহিম প্রতিদিন কফি খায়। তো এখন আমরা এটা কি করতে পারি, অর্থাৎ কফি পান করে ফাহিম। তো আমরা দেখো এখানে ফাহিম প্রতিদিন, প্রতিদিন এটা কি ভাইয়া অভ্যাসগত কর্ম এবং রেগুলারলি দুইটাই আছে, তার মানে আমরা আগেই পড়েছিলাম এখানে যে রেগুলারলি, রেগুলারলি, তো রেগুলারলি যদি থাকে সেটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করে দিব। তো ভাইয়া এখানে আছে ফাহিম, তো ফাহিম এটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটা প্রথম লেকচারেই বলেছিলাম। তো সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে আমরা এস অথবা ই এর যুক্ত করব। তো এখানে আছে টেক, আমরা এখানে করে দিব টেকস, এখানে করে দিব আমরা টেকস, অর্থাৎ এস যুক্ত করে দিব। আমরা আগেই বলেছিলাম কোন ভার্বের শেষে এস যুক্ত হয় এবং কোন ভার্বের শেষে ই এস যুক্ত হয়, সেটা প্রথম লেকচারে আমরা বলে দিয়েছিলাম। তো দেখো দ্বিতীয় নম্বরে দি আর্থ মুভ রাউন্ড দ্য সান, অর্থাৎ আমাদের যে পৃথিবীটা আছে সূর্যের চারদিকে ঘুরে, এটা একটা চিরন্তন সত্য, অর্থাৎ আগেও ঘুরতো, বর্তমানেও ঘুরে এবং ভবিষ্যতেও ঘুরবে। তো চিরন্তন সত্য যদি কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করব। তো দেখো বন্ধুরা দি আর্থ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং হচ্ছে এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস অথবা ই এর যুক্ত করব। আছে আমাদের এখানে মুভ, আমরা মুভকে করে দিব মুভস। তো দেখো এটা হবে মুভস। তো আমরা এই দুইটা যে নিয়ম ছিল আমরা আশা রাখি এখানে প্রত্যেকে আমরা দুইটা নিয়ম বুঝতে পেরেছি। তো আমরা সবাই খাতা কলমে এই দুইটা রুল উঠিয়ে রাখবো। এখন বন্ধুরা আমরা চলে আসলাম রুল নম্বর 15। তো দেখো এখানে বলা হচ্ছে কিছু ওয়ার্ড বা ফ্রেজের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সেই ওয়ার্ড বা ফ্রেজ গুলো হলো would you mind, cannot help, be used to, with a view to, look forward to, prefer to, devoted to, addicted to। এই ওয়ার্ডগুলো যদি থাকে এরপর যদি ভার্ব আসে সেই ভার্বের সাথে আমরা সরাসরি আইএনজি যুক্ত করে দিব। তো এই ওয়ার্ডগুলো আমরা খাতায় লিখে রাখবো এবং মুখস্থ করে রাখবো। দেখো এখানে একটা শর্টকাট দেয়া আছে, শর্টকাটটা হচ্ছে ফ্রেজাল ইউজ অফ টু, মানে একটা ফ্রেজাল ইউজ মানে টু, শুধু টু না, টু এর সাথে একটা ফ্রেজাল ইউজ থাকবে। সেই ফ্রেজাল ইউজটা হচ্ছে would you mind, cannot help, be used to, be used to, এবং হচ্ছে with a view to, look forward to, prefer to, devoted to, এবং হচ্ছে কি addicted to, মানে ফ্রেজাল ইউজ অফ টু, একটা ফ্রেজাল ইউজ হবে। টু শুধু শুধু টু না, টু এর সাথে একটা ফ্রেজাল ইউজ হবে। তো সেটা যদি হয় তাহলে আমরা দেখব ফ্রেজাল ইউজ অফ টু এর পরে হবে ভার্বের সাথে আইএনজি। এটা হচ্ছে একটা শর্টকাট, সবাই মনে রাখবা। এই শর্টকাটটা মনে রাখলে অনেকগুলো প্রশ্নের অ্যানসার ইনশাআল্লাহ পেয়ে যাবে। তো দেখো আমরা এখন এক্সারসাইজে চলে যাই। एग्जांपल দেয়া আছে হি ক্যান নট হেল্প। তো দেখো আমরা এখানে লিখে দিয়েছিলাম ক্যান নট হেল্প, এই যে দুই নম্বরটা ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প। তো দেখো ক্যান নট হেল্প থাকলে আমরা বলছিলাম ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আছে হি ক্যান নট হেল্প ড্যাশ পিপ আজ, তাহলে এখানে কি হবে পিপিং। আচ্ছা আমরা দেখি এখানে হবে, তাহলে এখানে হচ্ছে হি ক্যান নট হেল্প পিপিং আজ। আচ্ছা দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে উই অল ওয়েন্ট টু অসিস উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, আমাদের নজরটা আসবে উইথ এ ভিউ টু মানে ফ্রেজাল ইউজ অফ টু। তাই উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। তো এখানে ভার্ব হিসেবে আছে সি, আমরা সিং করে দিব। তো দেখো আমরা করে দিব সিং করে দিব। তাহলে এখানে দাঁড়ায় we all went to Oasis with a view to see dash এর জায়গায় যে সি ছিল, সির জায়গায় with a view to এর পর আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। এখন হবে with a view to sing the unseen, sing the unseen। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমরা রাইট ফর্ম অফ ভার্বের চতুর্থ লেকচার এইমাত্র শেষ করলাম। তো আমি আশা রাখি তোমাদের সকলের খুবই উপকার হয়েছে। তো যাদের ক্লাসটা ভালো লাগছে তারা অবশ্যই ক্লাসটা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিবা এবং
মহিবুলস কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। এবং আমার আরেকটা দাবি, গঠনমূলক সমালোচনা এবং কোন কোন ব্যাপারে ক্লাসগুলো চাও, অর্থাৎ কোন কোন টপিকের উপর ক্লাসগুলো চাও, অবশ্যই অবশ্যই জানিয়ে দেবা। খুব সহজ করে, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব মহিবুলস কেয়ারের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।